শান্ত শহরে নেমে আসে অশান্ত এক ছায়া। খুন হতে থাকে একের পর এক লোক। প্রত্যক্ষদর্শীদের কেউ বলে এটা এলিয়েনের কাজ, আবার কেউ বলে ভূতের। একজন সাধারণ মানুষ হয়তো ভূত আছে বলে বিশ্বাস করতেই পারে, কিন্তু পুলিশ তো আর ভূত বা এলিয়েনে বিশ্বাস করতে পারে না। শুরু হয় দাক্সা নামের এক সিআই এর তদন্ত, কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না কে এই খুনি, আর খুনের পিছনের কারণই বা কি। তাহলে কি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? এমনই সাসপেন্স আর ক্রাইম থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি তেলুগু ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি দাক্সা দ্য ডেডলি কনস্পারেন্সি, যার অর্থ মারাত্মক ষড়যন্ত্র। চলুন তাহলে দেখে আসা যাক ষড়যন্ত্রটা কে করলো আর কেন। ডক্টর ব্যানার্জিকে কাশি নামের এক ব্রোকার ফোন দিয়ে টাকা চাইলে ডক্টর ব্যানার্জি বলে, কেন? মদ খেয়ে নেশা করার জন্য? কাশি বলে, বউ বাচ্চা তো নেই, এই মদ আর নেশাই আমার বউ বাচ্চা, তাহলে মদ খাবো না তো কি করব? ডক্টর ব্যানার্জি বলে, এই মদই একদিন তোকে শেষ করবে। কাশি বলে, আপনি যখন মানুষ চান, আমি কি জানতে চাই আপনি এদের দিয়ে কি করবেন? তাহলে টাকা দেওয়ার সময় আপনি কেন জানতে চাইবেন? ডক্টর ব্যানার্জি বলে, ঠিক আছে, শোন, নতুন প্রজেক্ট এসেছে, 100 লোক লাগবে, জলদি জোগাড় কর। কাশিও রাজি হয়ে যায়। আসলে ডক্টরের কোনো এক্সপেরিমেন্টের জন্য মানুষ দরকার, আর কাশি সেই মানুষ জোগাড় করে দেয়। কাশি একটি আশ্রয় কেন্দ্রের মতো জায়গায় যায়। যারা আশ্রয়হীন এবং সময় মতো খাবার পায় না, তারা সবাই এই আশ্রয় কেন্দ্রের মতো জায়গায় থাকে। থাকা, ঘুমানো এবং খাওয়ার এটি একটি ভালো জায়গা জানতে পেরে লোকেরা নিজ ইচ্ছেতেই এখানে এসেছে। কাশি এই জায়গার পরিচালকের সাথে কথা বলে এদের নেওয়ার ব্যবস্থা করে, আর ভাবে কাজটা এত সহজে হয়ে যাবে ভাবিনি। এরপর চলে যাওয়ার সময় হঠাৎ এক জায়গায় সবুজ রঙের ধোঁয়া উঠতে দেখে সে কৌতূহলী হয়ে এগিয়ে যায়। তখনই সে কিছু একটা দেখে দৌড়াতে শুরু করে, আর একটু সামনে গিয়েই পড়ে যায়। দেখা যায় মুখে মাস্ক পরা, চোখে আগুন জ্বলা রহস্যময় এক ব্যক্তি কাশির গলায় ইঞ্জেকশন পুশ করে, আর কাশি সেখানেই মারা যায়। পরের দিন ইন্সপেক্টর দাক্সা সেখানে এসে জানতে চায় কোনো প্রুফ পাওয়া গেছে কি। কমলা বলে, এখনো না, কিন্তু খুব অদ্ভুতভাবে মারা হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। দাক্সা কমলাকে বলে, মিডিয়া আসার আগেই কাজ শেষ করো, না হলে উল্টাপাল্টা হেডলাইন করে দিবে। ফরেনসিক বিভাগ সেখানকার প্রমাণ সংগ্রহ করতে থাকে। সেখানে বিক্রম নামে একজন অফিসার আছে। দাক্সা গিয়ে বিক্রমকে বলে, কি মিস্টার পাংচুয়াল, এসে গেছো? বিক্রম বলে, রুলস বুকের প্রথম নিয়মই হলো সময় মতো আসা, আর আমি সেটা মেনে চলি। মৃত্যুর কারণ জানতে চাইলে বিক্রম বলে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, বডিতে প্রচুর পরিমাণ অ্যালকোহল পাওয়া গেছে। দাক্সা জানতে চায়, সে কি মদ খেয়ে পড়ে গিয়ে মারা গেছে, নাকি এটা একটা খুন? বিক্রম বলে, আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ তার হাতের নখগুলো সোনালী রঙে পরিবর্তিত হয়েছে। ফরেনসিক রিপোর্ট আসলে বলা যাবে। আরো ইম্পর্টেন্ট কিছু রয়েছে বলে লাশের কাছে গিয়ে গলার চিহ্ন দেখালে কমলা বলে, এটা তো ইনজেকশন মার্ক। প্রত্যক্ষদর্শীদের একজন বলে, তার চোখে আগুন জ্বলছিল ম্যাডাম, এটা তো ভূতই হবে। আর একজন বলে, আমি 100% নিশ্চিত ম্যাডাম, এটা জিন ছিল, সেই জিনই একে মেরেছে। অন্য একজন বলে, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, সে একটা রক্তচোষা ছিল। দাক্সা এসব শুনে বিরক্ত হয়ে চলে যাওয়ার সময় তখনই সেখানে রিপোর্টার সুরেশ আসে, আর দাক্সাকে বলে, 2 বছরে 12বার ট্রান্সফার, খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার আপনার, আমি কি আপনার প্রোফাইল শুট করতে পারি? দাক্সা কিছু না বলেই চলে যায়। সুরেশকে দেখে মনে হচ্ছিল সে হয়তো দাক্সার ব্যাপারে অনেক কিছুই জানে। বলরাম নামে একজন বড় ফার্মা কোম্পানির মালিক নতুন ওষুধ বাজারে আনার জন্য বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং করে। সে সব জায়গায় প্রচার করে যে আয়ুর্বেদিক ওষুধের চেয়ে তাদের ওষুধই সেরা, কিন্তু সে নিজে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য আয়ুর্বেদিক ওষুধই ব্যবহার করে। ডক্টর ব্যানার্জি তাকে বলে, সবার কাছে আয়ুর্বেদিক ওষুধকে অকার্যকর বলে প্রচার করে নিজের জন্য ঠিকই আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করছেন। তখন বলরাম বলে, এটা তো কেবল ব্যবসা, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে দেখলে আয়ুর্বেদিকই সেরা। ডক্টর ব্যানার্জি আসলে বলরামের হয়েই কাজ করে। তখনই আমরা জানতে পারি তারা আসলে কোনো একটি ওষুধ নিয়ে গবেষণা করছে।
সেই ওষুধের বিস্তারিত তথ্য একটি হার্ড ডিস্কে রয়েছে। বড় বড় হ্যাকাররা সেই হার্ড ডিস্ক হ্যাক করার চেষ্টা করছে। এখন পর্যন্ত কেউ হ্যাক করতে পারেনি। যদি কেউ হ্যাক করে ফেলে তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নষ্ট হয়ে যাবে। একই সময়ে সেই তথ্যের উপর ভিত্তি করে তারা একটি ওষুধ ট্রায়াল করছে। এ পর্যন্ত তারা 214 জনের উপর ট্রায়াল করেছে, আর তাদের সবাই মারা গেছে। এখন পর্যন্ত তাদের সব ট্রায়াল ব্যর্থ হয়েছে। এখন তারা 215 নম্বর লোককে এনেছে তাদের ট্রায়ালের জন্য। যদি সে বেঁচে যায় তাহলে ওষুধ অবশ্যই সফল হবে, কিন্তু 215 নম্বর ব্যক্তিটিও মারা যায়। তখনই বলরামের ফোনে মেসেজ আসে, তাদের জন্য লোক সরবরাহকারী কাশি রহস্যজনকভাবে খুন হয়েছে, আর কেসটি দাক্সা নামের এক সিআই তদন্ত করছে। বিক্রম তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, রিপোর্টগুলো কি সব রেডি? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি দাক্সা ম্যাডাম নামের ফোল্ডারে সব রিপোর্ট রেখেছি। বিক্রম বলে, ফোল্ডারের জন্য কি অন্য কোনো নাম খুঁজে পাওনি? অ্যাসিস্ট্যান্ট জানতে চায়, আপনারা একে অন্যের প্রতি এতটা বিরক্ত কেন? বিক্রম বলে, আমরা আসলে খুব ভালো বন্ধু ছিলাম, আর আমাদের একই ডিপার্টমেন্টে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আমার পরিস্থিতির কারণে আমি ফরেনসিক বিভাগে চলে আসি। সে পুলিশ বিভাগে চলে যায়। আমি পুলিশ বিভাগে যোগদান না করা পর্যন্ত সে আমাকে ছাড়বে না, এমনই করতে থাকবে। দাক্সা একজন স্কেচ আর্টিস্টকে ডেকে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আঁকতে বলে। বিক্রম রিপোর্ট নিয়ে থানায় আসলে সেখানে আগে থেকেই দাঁড়িয়ে থাকা রিপোর্টার সুরেশ জিজ্ঞেস করে, স্যার, এই খুনের কি কোনো তথ্য পাওয়া গেছে? বিক্রম বলে, কেস কে দেখছে আর আপনি কাকে প্রশ্ন করছেন? বলে সে চলে যায়। বিক্রম দাক্সাকে পোস্টমর্টেম রিপোর্ট দিয়ে বলে, না কোনো ইনজুরি, না কোনো ওয়েপেন্স, তার বডিতে সামান্য আঘাতও লাগেনি। ফাইনাল রিপোর্টের আগে এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। দাক্সা বলে, এরকম অকর্মা একজন ব্যক্তি যার চাল চুলও নেই, তাকে কেউ কেন খুন করবে? কিছুই তো বোঝা যাচ্ছে না। তখনই সুরেশ সেখানে এসে বলে, এর জন্য আমরা একজন এক্সপার্ট ব্যক্তিকে সঙ্গে নিতে পারি। দাক্সা রেগে বলে, মিডিয়ায় ইতিমধ্যেই আমার নাম খারাপ করে ফেলেছে, তার উপর এটা। চ্যানেলের জন্য কন্টেন্ট পেয়ে গেছো তো, এখন দয়া করে যাও। সুরেশ ঠিক আছে বলে চলে যায়। দাক্সা বলে, স্পটে থাকা বাইক থেকে জানা গেছে মৃত ব্যক্তির নাম কাশি। পুলিশ মোবাইল ফোন দেখে তদন্ত শুরু করতে পারে জেনে খুনি মোবাইল নিয়ে গেছে। তার মানে সে আমাদের তদন্তের প্যাটার্ন জানে। যদি আমার ধারণা ঠিক হয় তাহলে খুব তাড়াতাড়ি আরো একটি খুন হবে। সুরেশ বিশ্বমিত্র নামে একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করে বলে, আপনি মনোবিজ্ঞান নিয়ে অনেক গবেষণা করেছেন। আপনার সাইকিয়াট্রিস্টের উপর লেখা বইটি আমি পড়েছি। সম্প্রতি একটি খুন হয়েছে। যারা এই খুন হতে দেখেছে তারা বলছে এটা ভূতপ্রেতের কাজ। পুলিশ কিছু বুঝতে পারছে না। আপনার কি মনে হয়? বিশ্বমিত্র বলে, আসলে একটি নির্দিষ্ট গ্যাস আছে। সেই নির্দিষ্ট গ্যাস মানুষ শ্বাস নেওয়ার মাধ্যমে তাদের মধ্যে গেলে মানুষের মধ্যে হ্যালুসিনেশন তৈরি হয়, যা নেই সেটাকে আছে বলে মনে করে। সম্ভবত যেখানে খুন হয়েছে খুনি সেখানে সেই গ্যাস ব্যবহার করেছে। সেই গ্যাসে শ্বাস নেওয়া এই সাক্ষীগণ যা নেই সেটাকে আছে বলে সাক্ষী দিয়েছে। এটা অনেকটা সায়েন্সের সাথে জড়িত। বাইরের কোনো দেশ হলে তো এই কেস সলভ হয়ে যেত। আফসোস, আমাদের দেশের পুলিশ তা পারেনি। এই রিপোর্টের মাধ্যমে এই খবর টিভিতেও আসে। এখন পর্যন্ত পুলিশ এই কেসের কোনো ক্লুই খুঁজে পায়নি। তাই বলরাম কিছুটা চিন্তিত হয়, কারণ কাশি তারই লোক ছিল। এই কারণে সে অ্যালেক্স নামের একজনকে ফোন দিয়ে সাবধানে থাকতে বলে বলে 1 সপ্তাহের জন্য বাইরে যাবে না। এই অ্যালেক্সও বলরামের লোক। অ্যালেক্স একটি 5 স্টার হোটেলে রুম বুক করে আর 1 সপ্তাহের জন্য বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখন বিশ্বমিত্র দাক্সার সাথে দেখা করতে থানায় আসে, কারণ দাক্সা তাকে ডেকেছে। দাক্সা বিশ্বমিত্রকে বলে, আপনি মিডিয়াতে বলেছেন বাইরের দেশে হলে এই কাজের জন্য সাইকিয়াট্রিস্ট ডাকা হতো। তা আপনার কি মনে হয় ভারতীয় পুলিশ আপডেট হয়নি? বিশ্বমিত্র বলে, আমি এমন কিছু বলতে চাইনি। আমি শুধু সেটুকুই বলেছি যেটুকু আমি জানি। দাক্সা উপহাস করে বলে, আচ্ছা, একজন সাইকিয়াট্রিস্টের সাইকোলজিক্যাল প্রবলেম হলে সে কার কাছে যাবে? বিশ্বমিত্র উত্তরে বলে, একজন পুলিশের সিকিউরিটির প্রবলেম হলে সে কার কাছে যাবে? এভাবেই দুজনের মধ্যে তর্ক শুরু হলে এক পর্যায়ে এসে বিশ্বমিত্র বলে, আমাকে অকারণে এখানে ডেকে আমার এবং আপনার দুজনারই সময় নষ্ট করলেন। ভবিষ্যতে আর এমনটি করবেন না। দাক্সা বলে,
আমি কি পাগল হয়েছি যে আবারও আপনাকে ডাকবো? বেস্ট অফ লাক বলে বিশ্বমিত্র চলে যায়। এরপর দেখা যায় অ্যালেক্স ম্যাসাজ করাচ্ছে। তখন সেখানে কিছু তেল পড়ে যায় আর চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ম্যাসাজ করা দুই মেয়ে দৌড়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পরই টিভিতে নিউজ আসে। আমেরিকা থেকে আসা একজন ফার্মা ব্যবসায়ী রহস্যজনকভাবে একটি 5 স্টার হোটেলে খুন হয়েছে। নিউজ চ্যানেলগুলো বলছে কাশি আর এই ব্যক্তির খুনের ধরন একই রকম। দাক্সা বুঝতে পারে না ব্রোকার কাশি আর এই ফার্মা ব্যবসায়ীর মধ্যে সম্পর্কটা কি। সে দ্রুত সেখানে যায়, কিন্তু এর আগেই সুরেশ সেখানে আসে আর সিকিউরিটি গার্ডকে ঘুষ দিয়ে সিসিটিভি ফুটেজ নিয়ে নিজের মুখের ভিতর লুকিয়ে রাখে। এরপর সে যাওয়ার সময় দাক্সা তাকে দেখে ফেলে। সুরেশ পালিয়ে যেতে নিলে পুলিশ তাকে ধরে ফেলে। তার ক্যামেরা জব্দ করা হয়। তাহলে এই সুরেশই কি খুনি? সে কি প্রমাণ নিয়ে প্রকাশ করতে চাইছে, নাকি প্রমাণ নষ্ট করতে চাইছে? হোটেলের ম্যানেজারকে ডেকে জানতে চাওয়া হয় একজন লোক এত সহজে ভিতরে ঢুকে এখানকার সিসিটিভি ফুটেজ নেওয়ার চেষ্টা করছে, আপনারা এত কেয়ারলেস কেন? ম্যানেজার জানায় আসলে গোপনীয়তা রক্ষার জন্য ভিআইপি এলাকায় কোনো সিসিটিভি লাগানো হয় না। দাক্সা লাশ দেখে বলে মনে তো হচ্ছে সিরিয়াল কিলারের কাজ। মাসাজ করা মেয়ে দুটিকে জিজ্ঞেস করা হয় তারা কিছু দেখেছে কিনা। তারা আগের সাক্ষীদের মতোই বলে তাদের মনে হয়েছে এটা কোনো এলিয়েনের কাজ। তখন পুলিশ কমিশনার দাক্সাকে ফোন দিয়ে বলে যে মারা গেছে সে একজন বিদেশি, তাই উপর থেকে প্রচন্ড চাপ আসছে। এই কেসটি দ্রুত সলভ করার চেষ্টা করো। দাক্সা বলে পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্ট আসতেও তো 2 দিন লেগে যাবে। কমিশনার দ্রুত করো বলে ফোন রেখে দেয়। মিডিয়ার লোকেরা দাক্সার কাছে জানতে চায়, সবাই বলছে শহরের এই দুটি খুনের পিছনে অদ্ভুত আকৃতির কিছু একটা রয়েছে। এটা কি সত্যি? দাক্সা পাল্টা প্রশ্ন করে আপনারা কি এটা বিশ্বাস করেন? আরেকজন বলে এটি 5 স্টার হোটেল, এখানে কি একটিও সিসিটিভি ক্যামেরা নেই? খুনির ছবি কি একটি সিসিটিভি ক্যামেরায়ও ধরা পড়েনি? দাক্সা বলে এটা একটি 5 স্টার হোটেল, যত স্টার তত গোপনীয়তা, তাই সিসিটিভি ক্যামেরা নেই। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় লাশের বডিতে বিষ পাওয়া গেছে, তার মানে বিষের কারণেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে দাক্সা দুটি খুনের সাক্ষীরা যে বক্তব্য দিয়েছিল সেগুলো নিয়ে ভাবতে থাকে। সবাই ভূত প্রেত এলিয়ান ইত্যাদির কথা বলছে। এগুলোকে যদি সাইকিয়াট্রিস্টের বলা কথার সাথে মিলিয়ে দেখা যায় তাহলে এগুলোকে কিছুটা সত্য বলেই মনে হয়। একটি হ্যালুসিনেশন গ্যাসের মাধ্যমে এটা হতে পারে। এই ভেবে সে দ্রুত বিক্রমকে ফোন দিলে বিক্রম জানায় বডিতে বিষ পাওয়া গেছে। দাক্সা অ্যালেক্স সম্পর্কে তথ্য নিতে ইউএস দূতাবাসে যায়। এদিকে সুরেশ তার মুখের ভিতর লুকিয়ে আনা মেমোরিতে কিছু একটা দেখে চমকে গিয়ে বলে আমি তো এটা কখনো ভাবতেই পারিনি। এরপর সে পুলিশ কমিশনারকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে যায়। সুরেশ বলে আমি পুরোটা চেক করেছি, রুম দাক্সা নয় বরং মিথিলার নামে বুক করা। তখনই সেখানে বিক্রম গেলে পুলিশ কমিশনার বলে তুমি তোমার প্রবলেমের কারণে ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্টে যোগ না দিয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টে যোগ দিয়েছো, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এখন তুমি ইনভেস্টিগেটিং ডিপার্টমেন্টে যোগ দিবে, এটা আমার অর্ডার। এরপর তাকে কিছু দেখতে বলে। সিসিটিভি ফুটেজে আসলে দাক্সা নিজেই ছিল, তার মানে হোটেলে রুম বুক করা মিথিলাই আসলে দাক্সা। এই সব কিছুর পিছনে আসলে দাক্সা নিজেই রয়েছে। আর যেহেতু সে নিজেই সব কেস তদন্ত করে তাই এভিডেন্সও খুব সহজেই লুকিয়ে ফেলতে পারে। দাক্সা এর সাথে জড়িত এই তথ্য সেখানকার একজন পুলিশ অফিসারের মাধ্যমে বলরামের কাছে পৌঁছে যায়। বলরাম দাক্সাকে মারার জন্য লোক পাঠায়, কিন্তু তারা দাক্সার সাথে পেরে ওঠে না। তখনই বিক্রম তার টিম নিয়ে সেখানে চলে আসে আর দাক্সাকে কষে এক থাপ্পড় মারে। দাক্সা পড়ে যায়। বিক্রম বলে তোমার খেল খতম, পুলিশ সব জেনে গেছে। অন্য একজন সাংবাদিক সুরেশের কাছে জানতে চায় সে একজন সাংবাদিক হয়ে কিভাবে জানলো যে এর পেছনে দাক্সাই রয়েছে। সুরেশ বলে সে দাক্সার উপর ডকুমেন্টারি তৈরির জন্য তাকে ফলো করছিল। এভাবেই সে জানতে পারে যে অ্যালেক্স মারা যাওয়ার 1 ঘন্টা আগে দাক্সা সেই হোটেলে চেক ইন করেছিল। যদিও সুরেশ এটা জানতো না যে খুনটা কে করেছে। সে সেখানে পাওয়া হাতের ছাপ পুলিশকে না দিয়ে ফরেন্সিক ল্যাবে টেস্ট করায় আর সেটা দাক্সার সাথে ম্যাচ করে। বিক্রম দাক্সাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। বিক্রম বলে তুমি খুন করে তুমিই ইনভেস্টিগেট করছো, কেন করছো এসব?
দাক্সা চুপ করে থাকে। বিক্রম বলে, আমি তোমাকে ভালো করেই চিনি, একজন পুলিশ নয়, বন্ধু হিসেবে জানতে চাইছি, বলো সত্যিটা কি? দাক্সা বলে, কে দাক্সা? আমি মিথিলা। কতটুকু জানো তুমি আমার সম্পর্কে? ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে। বিক্রম রেগে বলে, কিসের তোমার বাবা মা? আমি তো জানি তুমি অনাথ। দাক্সা বলে, ওরা আমার বাবা মাকে মারার পরই আমি অনাথ হয়েছি। আমি ওদের কাউকে ছাড়বো না, বলে সে চিৎকার করতে থাকে। দাক্সার জীবনে কোনো এক ট্র্যাজেডি ঘটেছে বলে আমাদের দেখানো হয়। হঠাৎই সে অজ্ঞান হয়ে যায়। দাক্সাকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর দাক্সার ঘর তল্লাশি করা হয়। সেখানে বিষের বোতল সহ একটি ডায়েরি পাওয়া যায়, যা থেকে বোঝা যায় দাক্সা সত্যিই মিথিলা। পুলিশ কমিশনার সাইকিয়াট্রিস্ট বিশ্বমিত্রকে হসপিটালে ডাকে। এদিকে দাক্সার ঘর থেকে পাওয়া তথ্য থেকে মিথিলার অ্যাড্রেস খুঁজে বের করে সেখানকার পুলিশকে ফোন দিয়ে মিথিলার ব্যাপারে জানতে চাওয়া হলে তারা জানায় মিথিলা 2 বছর আগে আত্মহত্যা করেছে। বিশ্বমিত্র হসপিটালে আসলে তাকে দাক্সাকে হিপনোটিজমের মাধ্যমে দাক্সার মনের কথা জানতে বলা হয়। সাইকিয়াট্রিস্ট হিপনোটিজম করা শুরু করে। দাক্সা তার অতীত সম্পর্কে বলতে শুরু করে। তার নাম মিথিলা। তার বাবা একজন আয়ুর্বেদিক ডাক্তার। শুধু সেই নয়, বংশ পরম্পরায় তার পরিবার এই আয়ুর্বেদ ওষুধ নিয়েই কাজ করত। কিন্তু এই প্রজন্মের মেয়ে মিথিলার আয়ুর্বেদে কোনো আগ্রহ ছিল না। তাই তিনি এমবিবিএস পড়ার সিদ্ধান্ত নেয় আর তার জন্য বিদেশে পড়তে যায়। কিন্তু হঠাৎই তার বাবার মৃত্যুর পর সে তার দাদা দাদির কাছে দেশে ফিরে আসে। বাড়ি এসে সে দেখতে পায় তার বাবা প্রচুর আয়ুর্বেদিক গাছপালায় ঘর ভরিয়ে রেখেছে। মিথিলা সেগুলো গুছিয়ে রাখার সময় তার বাবার লেখা একটি ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরিতে এমন কিছু ফর্মুলা লেখা ছিল যার মাধ্যমে এমন অনেক রোগ নিরাময় করা সম্ভব ছিল যা আধুনিক চিকিৎসার মাধ্যমে নিরাময় করা যায় না। সে সেগুলো পরীক্ষা করতে শুরু করে। এরপর মিথিলা তার বাবার চেম্বারে গিয়ে দেখে সেখানকার সব জিনিসপত্র ভাঙা অবস্থায় পড়া। সে তার বাবার চেম্বারে বসা শুরু করে। সেখানে একজন মহিলা তার অসুস্থ মেয়েকে নিয়ে আসলে মিথিলা আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে তার চিকিৎসা করে আর মেয়েটি সুস্থ হয়ে যায়। মিথিলা এই ওষুধকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার জন্য তার চাচার মাধ্যমে একটি বড় সেমিনারে এই আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে কথা বলে, যেখানে বড় বড় ফার্মা কোম্পানির মালিকেরা উপস্থিত ছিল। তাদের মধ্যে বলরাম আর অ্যালেক্সও ছিল। মিথিলা বলে, এটা আমার বাবার রেখে যাওয়া ফর্মুলা। এই আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে ক্যান্সারও নিরাময় করা যায়, তাও তাৎক্ষণিকভাবে। আমার বাবার ইচ্ছে ছিল এটা বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এজন্যই হয়তো তাকে মরতে হয়েছে। এখন আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি। তখন বলরাম সেখানে গিয়ে বলে, আমি মনে করি এটি একটি ভালো চিন্তা, তাই মিথিলার এই কাজে আমি তাকে সাহায্য করব। ওষুধ তৈরির সমস্ত ব্যবস্থা তিনি করে দেন। যেহেতু এই ওষুধ তার কোম্পানিতেই তৈরি হয়েছিল আর সে সেই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে এমন কিছু রাসায়নিক মিশিয়ে দিয়েছিল, আর সেই ওষুধ যখন মিথিলা গ্রামের লোকদের রোগের জন্য দেয় তাদের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় আর মানুষ মারা যেতে শুরু করে। এর ফলে ক্ষিপ্ত গ্রামবাসীরা মিথিলার উপর আক্রমণ করে। তখন তার মনে পড়ে তার বাবা বলে গিয়েছিলেন যে তার কোনো সমস্যা হলে সে যেন তার চাচার সাথে যোগাযোগ করে, সে তাকে ঠিকই সাহায্য করবে। এরপর মিথিলা কিছু একটা খুঁজতে থাকে। তখনই সেখানে বলরাম আসে আর বলে, বাজারে কোনো নতুন ওনার আসলে তাকে আমি এভাবেই শেষ করি। তোমার বাবাকেও করেছি, তোমার মতো করেই। এরপর মিথিলাকে হার্ড ড্রিঙ্কস দেখিয়ে বলে, এটা এখন থেকে আমার কাছে যত্নে থাকবে। মিথিলা সেটা নিতে গেলে বলরাম তাকে ইনজেকশন পুশ করে আর তাকে মারতে শুরু করে। মিথিলা স্কুটি নিয়ে পালাতে শুরু করে, কিন্তু সে ইনজেকশনের কারণে ঠিকমতো স্কুটি চালাতে পারে না আর রাস্তায় ব্যারিকেডের সাথে ধাক্কা খেয়ে সেখানেই পড়ে থাকে। অ্যালেক্স জানায় এই হার্ড ড্রিঙ্কসে পাসওয়ার্ড দেওয়া আছে আর পাসওয়ার্ড এমনভাবে সেট করা আছে যে ভুল পাসওয়ার্ড দিলে অথবা হ্যাক করে খোলার চেষ্টা করলে এই হার্ড ড্রিস্ক স্বয়ংক্রিয়ভাবে নষ্ট হয়ে যাবে। ডক্টর ব্যানার্জি সেদিকটা দেখবে বলে হার্ড ড্রিস্কটা সে নিয়ে নেয় আর তারা প্রাথমিক বিষয়গুলো দিয়েই মানুষের উপর ট্রায়াল চালায় আর কাশি মিথিলাকে আগুনে জ্বালিয়ে দেয়। সিন চলে আসে প্রেজেন্টে।
বিশ্বমিত্র কমিশনারকে বলে এ ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত। বলরাম কমিশনারকে ফোন দিয়ে বলে বিষয়টা আপনি দেখবেন নাকি আমাকে শেষ করতে হবে। মানে সে মিথিলাকে মারার কথা বলছিল আর কি। কমিশনার বলে আপনার কাজ ড্রাগ ডেভেলপমেন্ট করা, ক্রাইম নয়। আমাদের বিষয়টা আমাদের ডিপার্টমেন্টের উপরই ছেড়ে দিন। বিক্রম বলে ও মিথ্যে বলছে। সে কেন এমন বলছে জানতে চাইলে সে বলে কেউ কোনো ঘটনা বললে সেটা তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে, কিন্তু এ বলছে অন্যের গল্প। কমিশনার বলে গল্প দাক্সা বলেনি, মিথিলা বলেছে। কেস কোর্টে ওঠে। জাজ বলে দাক্সার ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত হওয়ার কারণে কারো প্রতি হওয়া অন্যায় নিজের প্রতি হয়েছে ভেবে নিয়ে তিনি এই সমাজে অপরাধ করা শুরু করেছিলেন। তিনি এই অপরাধ স্বীকার করে নেওয়ায় এবং তার রোগ নিশ্চিত হওয়ায় এই রোগ পুরোপুরি নিরাময় না হওয়া পর্যন্ত কোর্ট তাকে অ্যাসাইলামে থাকার এবং চিকিৎসা নেওয়ার নির্দেশ দিচ্ছে। পুলিশের নিরাপত্তায় দাক্সাকে অ্যাসাইনমেন্টে নিয়ে যাওয়ার কথা থাকলেও বিক্রম এসে দেখে তাদের গাড়ি সেখানেই আছে, মানে দাক্সাকে অন্য কেউ নিয়ে গেছে। এদিকে দাক্সা পুলিশের জুতো দেখে বুঝতে পারে এরা আসল পুলিশ নয়। এরপর সে সবাইকে মারতে শুরু করে। সবাইকে মারার পর সে সেখানেই বসে থাকে। এরপর বিক্রমরা এসে তাকে নিয়ে যায়। বিক্রম জানতে চায় তুমি কি সত্যি ডিআইডিতে আক্রান্ত? দাক্সা কোনো কথা বলে না। বিক্রম আবারও জানতে চায় এই মিথিলা আর তোমার মধ্যে সম্পর্কটা কি। এবারে দাক্সা বলে তুমি নিজেই খুঁজে নাও। তখনই বিক্রমের ফোন আসে। কমিশনার তাকে কিছু একটা বললে বিক্রমের ইচ্ছে না থাকলেও রাজি হতে হয়। দাক্সা বিক্রমকে বলে আমি আমার টার্গেট রিসেট করে নিয়েছি। অন্যদিকে ডক্টর ব্যানার্জি বলরামকে ফোন দিয়ে বলে দাক্সাকে মারার প্ল্যান ফেল করেছে, কিন্তু এখন তাকে এখানেই আনা হচ্ছে। আর হার্ড ডিস্কও আনলক হয়েছে। ভাগ্য আমাদের পক্ষেই আছে। আর দাক্সাকে আমি দেখে নিব। দাক্সাকে যে অ্যাসাইনমেন্টে নেওয়া হচ্ছে সেখানেই ডক্টর ব্যানার্জি কর্মরত রয়েছে। আর পুলিশ কমিশনারও বিক্রমকে ফোন দিয়ে দাক্সাকে সেই অ্যাসাইনমেন্টেই নিতে বলেছে। ডক্টর ব্যানার্জি দাক্সার কাছে এসে বলে আসলে তোমার কোনো ভুল নেই। সব দোষ ওই মিথিলা আর ওর বাবার। ওরা আমাদের শত্রু ছিল, তাই আমরা ওদের মেরে ফেলেছি, কিন্তু তোমাকে মারবো না, শুধু একটা ট্রায়াল করব। বলে দাক্সাকে ইনজেকশন দিতে গেলে দাক্সা তাকে মারতে শুরু করে। এরপর সেখানে থাকা একটি কেচি দিয়ে ব্যানার্জির বুকে বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর বিক্রমকে ফোন দিয়ে অ্যাসাইনমেন্টে আসতে বলে। আর সে সেই অ্যাসাইনমেন্টের একটি ল্যাবের ভিতরে ঢুকে, যেখানে মানুষকে হিউম্যান ট্রায়ালের জন্য কাচের ভিতরে আটকে রাখা হয়েছিল। দাক্সা কাঁচ ভেঙে তাদেরকে বের করে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। বিক্রম সুরেশকে ফোন দিয়ে জানতে চায় তুমি তো দাক্সার উপর ডকুমেন্টারি বানাতে চেয়েছিলে, ওর ব্যাপারে তুমি কি কি জানতে পেরেছিলে? সুরেশ বলে ও মিথিলার ব্যাপারে যা কিছু বলেছে তা সত্যি। মিথিলার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে, কিন্তু মিথিলা বেঁচে গিয়েছিল। আর মিথিলা গায়েব হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে কি সম্পর্ক সেটা শেষ পর্যন্ত জানা যায়নি। ডক্টর ব্যানার্জি বলরামকে খুশির খবর দিয়েছিল, তাই বলরাম পার্টির আয়োজন করে। সেই পার্টিতে পুলিশ কমিশনারকেও ডাকা হয়েছে। পার্টি চলাকালীন সময়ে হঠাৎ লাইট ভেঙে সেখানে ধোঁয়া ছড়াতে শুরু করে, কিন্তু বলরামের ভয় ছিল, তাই গ্যাস নিরোধক মাস্ক সে তার সাথেই রেখেছিল। সে সেটি পরে নেয়। দাক্সার সাথে বলরামের মারামারি শুরু হয়, কিন্তু দাক্সা যখন পেরে ওঠে না তখন দেখা যায় বলরামকে অন্য কেউ মারছে। মাস্ক খুললে দেখা যায় এটাই সেই সাইকিয়াট্রিস্ট বিশ্বমিত্র। আসলে এই বিশ্বমিত্রই হচ্ছে মিথিলার সেই চাচা, যার কথা তার বাবা তাকে বলে গিয়েছিল। এরপর মিথিলা বলরামকে বলে তুই আমাকে পুড়িয়ে ফেললেও আমি হচ্ছি সেই ফিনিক্স পাখি যে বারবার ফিরে আসে। আর আমিই মিথিলা, আমিই দাক্সা। এরপর সে বলরামকেও ইনজেকশন পুশ করে। আসলে দাক্সাই মিথিলা ছিল। মিথিলাকে পুড়িয়ে ফেলার পর সে কোনোভাবে বেঁচে গিয়েছিল। তখন দাক্সার মুখ সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় প্লাস্টিক সার্জারি করে তার মুখ পরিবর্তন করা হয়েছিল। এরপর থেকে সে দাক্সা পরিচিতি নিয়েই বাঁচতে শুরু করে। আর এই কারণেই মিথিলা নামের মেয়েটি এখনো নিখোঁজ রয়েছে। বলরামকে লাথি দিয়ে পানিতে ফেলে তারা চলে যাওয়ার সময় পুলিশ কমিশনার চলে আসে।
কমিশনার বলে, তোমরাই একে মেরেছো তাই না? এখন আমি সব বুঝতে পেরেছি। তোমাদের করা অপরাধের জন্য আমি তোমাদের অ্যারেস্ট করব। যদি না তোমরা এখান থেকে 5 মিনিটের মধ্যে চলে যাও। যাও তোমরা। তারা চলে যায়। বিক্রম সেই ল্যাবে আসে আর সবকিছু বুঝতে পারে। বিক্রম মিডিয়াকে বলে, নির্বনা ফার্মা কোম্পানি আর এই মানসিক হাসপাতালের মালিক একজনই ছিল। তারা এখানকার মানসিক রোগীদের উপর ইল্লিগাল ভাবে ট্রায়াল করত। ডক্টর ব্যানার্জিও এর সাথে জড়িত ছিল। আর এখন কেউ একজন এদের দুজনকেই মেরে ফেলেছে। বিক্রম সুরেশকে বলে, শহরে এত পুলিশ অফিসার থাকতে তুমি কেন দাক্ষার সম্পর্কে জানতে আগ্রহী ছিলে? সুরেশ বলে, মিথিলার চিকিৎসায় আমার ভাই মারা গিয়েছিল, তাই প্রতিশোধ নিতে আমি মিথিলা সম্পর্কে জানার চেষ্টা করি। কিন্তু এরপর আমি জানতে পারি আমার ভাইয়ের মৃত্যুর জন্য মিথিলা দায়ী নয়। বিক্রম বলে, আমি তো দাক্ষার কথা জানতে চেয়েছিলাম, তুমি মিথিলার কথা বলছো। সুরেশ বলে, কারণ মিথিলাই দাক্ষা। কয়েকদিন পর দাক্ষা বিক্রমকে ফোন করলে বিক্রম বলে, আমি বুঝতে পারছি না তোমাকে কি নামে ডাকবো মিথিলা। দাক্ষা বলে, তুমি আমাকে দাক্ষা নামেই ডাকো, কারণ আমি দাক্ষা হওয়ার পরেই তুমি আমার বন্ধু হয়েছিলে। বিক্রম জানতে চায়, তা তোমার নেক্সট টার্গেট কে? দাক্ষা বলে, আমি আমার নেক্সট টার্গেট ঠিক করে ফেলেছি, কিন্তু আমাকে তোমার একটা সাহায্য করতে হবে। আমার বাবার সত্য সম্পর্কে মানুষকে জানাতে হবে। আয়ুর্বেদিক ওষুধ ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে, সেটাও রক্ষা করতে হবে। বিক্রম বলে, ঠিক আছে, তুমি দ্রুত ফিরে এসো একজন পুলিশ অফিসার হয়ে। দাক্ষা হেসে ফোন রেখে দেয়। আর এখানেই মুভিটি শেষ করা হয়। তো মুভিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে আপনাদের পছন্দের নতুন অথবা পুরনো কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।